বাইক কিনতে একটা। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী গতকাল সংসদে যে ঘোষণা দিয়েছেন, এরপরে জনগণের মধ্যে একটা কৌতূহল জেগেছে যে কি এই নতুন পুলিশ বাহিনী। যেহেতু বাংলাদেশে আমরা দেখেছি মূলধারার সেনাবাহিনী আছে, পাশাপাশি বর্ডার গার্ড বিজিবি আছে, বা আমাদের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নর্মাল যে পুলিশ আছেন, এর পাশাপাশি বিএনপির আমলে তৈরি করা হয়েছিল র্যাব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। বাইক কিনতে একটা ছেলেতে কিনছিলাম, পুরানো বাইক কিনছিলাম আমরা, সম্ভবত 10,000 টাকাতে কিনছিলাম বাইকটা। মোটিভাই করা গাড়ি ছিল, ওটা কিনছিলাম। আমরা চালাইছি 1 মাস, কিন্তু ওর সাথে কথা ছিল যে আমরা গাড়ি কিনলে আমাদের গাড়ির চেন কভারটা সমস্যা ছিল, গাড়ির চেন কভারটা পাল্টে দিবে। তো ওই ছেলে 1 মাস পর কালকে আমাদের ওইদিকে আছে, আমার ভাইকে বোধহয় ফোন দিছে। আমার ভাইকে ফোন দিয়ে কয় যে আমি বোধহয় যাইতেছি, এইভাবে ফোন দিয়া হয়ে গেছে। ওই ছেলের সাথে আমার সোনামতি ব্রিজে দেখা হয়েছিল। ওই ছেলের সাথে আমার কোনো কথা হয় নাই, একসময় দেখা হয়েছিল। ও আমার খালি বলছে ভাই, এইভাবে কথা বলতে পারে। আমি বাসায় গেছি, পরে ও আমার ভাই হোক বাসার বগল থেকে আমাদের ফোন দেওয়ার পর বাসার বগল থেকে উঠেছি। এই 5টার অধিক হবে, 5টার অধিক উঠেছে। আমার ভাই তখন বাড়ি থেকে বাড়িছে। বাইরে হওয়ার পর ওরা 3 জন ছিল, আর ওটা ছিল নাম মনে হয় ওই ছেলেটার নাম লিটন। 3 জনে একসঙ্গে ঘুরছে, এই মহিষকোচা স্পার এগুলা ঘুরছে। আত্মীয়র বাড়িতে গেছিল, 2-1 আত্মীয়র বাসায় গেছিল। যাওয়ার পর তখন থেকে বাসা আসে নাই। পরে রাত 11টা 11:30 অধিক ওই ছেলে বলে যে ভাই, ওই ছেলের বাড়ি এদিকে, তো এদিকে অটো আসতে সারা। তো বলে ভাই বা অটো পর ভাই আমাকে একটু আগে দিয়ে, মোটরসাইকেলটা দিয়ে আমার একটু দিয়ে। তা আমার ভাই বললো যে চল। পরে আসার পরে পাম্পে তেল শেষ হয়েছিল, তেলও নিছে, গাড়ির তেল নিচে নেওয়ার পর এই রোড দিয়ে আসতে বলে। এই রোড দিয়ে আসার পর এখানে আসার পর আমার বোধহয় ওরা চক্রান্ত করার পর আমার ভাইকে আর কি ওই ছেলে স্বীকার করছে যে দা দিয়ে কুপিয়ে এখানে কুপ দিয়ে হত্যা করছে, বস্তায় ভরে এখানে রাখছে। ঘটনাস্থলে যে আসে যেটা শুনলাম, বা ও 3 দিন থেকে নিখোঁজ। 3 দিন আগে সম্ভবত ছেলের সাথে যে মারছে, ছেলেটার নাম মধু, ওর সাথে 3 দিন আগে আপনার তর্ক হয়েছিল আর কি, সামান্য মোটরসাইকেল নিয়ে, 10,000 টাকার মোটরসাইকেল, পুরাতন মোটরসাইকেল, ওটা নিয়ে তর্ক হয়েছিল। ওর পর থেকেই সারাদিন নাকি ওর সাথে ঘুরছে, ও নিয়ে নাকি ঘুরছে। ঘোরার পর রাত 10টার দিকে যখন বাসায় ফেরেনি, তখন আমরা থানায় গিয়ে ডায়েরি করছি। বাসা আমাদের ছেলে নিখোঁজ, আমরা ওর বাবা থানায় গিয়ে ডায়েরি করছে। ডায়েরি করার পর আজ 3 দিন পর্যন্ত যখন লাশ পাওয়া যায় নাই, বা কোনো খোঁজ খবর পাইনি। আমরা থানায় আসছি, দিনে রাতে আমরা থানায় 3-4 বার করে আসা হয়েছে যে আমাদের ছেলে কোথায়। হ্যাঁ, থানার পুলিশরা বলছে যা আছে আমরা খোঁজ করার চেষ্টা করতেছি। যে এরকম করার পর আজকে সকালবেলা হঠাৎ করেই আপনার খবর পাইছি আর কি, একজন বললো যে ওখানে নাকি লাশ পাওয়া গেছে। তা আমার ফ্যামিলি অতটা ভালো করে করে না। তারপর আমরা ফোন করে জিজ্ঞাসা করছি, বা আমার বাবা আমার চাচাকে ফোন করছে যে এরকম ফরহাদের লাশ নাকি পাওয়া গেছে। তা আমার চাচা আবার বলছে আমরা থানায় আসছি, এই মুহূর্তে কিছু বলতে পারতেছি না। তারপর হঠাৎ করেই 10টার দিকে আমার বাবা ফোন করে বলতেছে যে ফরহাদের তো লাশ পাওয়া গেছে, এখানে আছি। জিজ্ঞাসা করলাম কোথায়, বলছে যে এই জায়গায় এখানে হয়েছে, ওখানে আর কি আছে। পরে আমি তো শিয়ালখোয়া ছিলাম, ওখান থেকে আসছি। ঘটনাস্থলে আসে জানতে পারি সামান্য মোটরসাইকেল নিয়ে নাকি এই কাহিনী পর্যন্ত গড়াইছে। যে গভীর দুঃখের সাথে বলছি যে এখানে একটি শিশুকে হত্যা করা হয়েছে। তো এর আগেও এরকম 2টা হত্যাকাণ্ড ঘটেছে এখানে, কিন্তু এখানে যে নিরাপত্তা, আমরা তো খুবই নিরাপত্তা নিয়ে চিন্তিত। কেন এখানে বারবার যদি হত্যা করা হয়, তাতে আমরা তো একটা আতঙ্কের মধ্যে আছি। তা আমি প্রশাসনকে বলবো যে এটা যেন কড়া নিরাপত্তা দেয় এবং এটা নিয়ে একটা যদি চিন্তা ভাবনা করে, যাতে কারণ বারবার হত্যা হলে তো নিজেদের আমাদের একটা এই অঞ্চলে যে বারবার হত্যাকাণ্ডটা হচ্ছে, এটা ভালো করে কেন এটা নিরাপত্তা দেয় না। আর এই যে মাদকের কারণে যে হত্যাকাণ্ডটা ঘটলো এই শিশুদেরকে,
এই যে অকালে যে মৃত্যুবরণ করলো, এটা আমরা সুষ্ঠু তদন্ত করে এটা সুষ্ঠু একটা আমরা বিচার চাই, যে আসল অপরাধী তার জন্য আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এটা কি ঘটছে? এটা মাদকের কারণে। বর্তমান মাদক এত সরাসরি যে এর আগেও যে একটা অটোওয়ালাকে হত্যা করা হলো নির্মমভাবে, যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এর আগেও এখানে একটা ঘটনা ঘটছে, হত্যা করছে। তাহলে এগুলি যে বারবার ঘটতো, তো এটা কি প্রশাসনের দায়িত্ব কি অবহেলা কেন? এটা তো অবশ্যই চিন্তাধারা দরকার, এটা নিরাপত্তা দেওয়া দরকার। কেন আমরা খুবই আতঙ্কিত আছি, কখন কার মৃত্যু হয়। এটা তো আমরা অবশ্যই প্রশাসনকে বলবো যাতে এটা এখানে একটা কঠোর নিরাপত্তা দেয়, যাতে এখানে এই ধরনের ঘটনা আর না ঘটে। গত 4/6/2024 খ্রিস্টাব্দ তারিখে এলাকার একজন যুবক যার নাম ফরহাদ হোসেন, তিনি নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর আমরা বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানতে পারি এবং আমরা তার নিখোঁজ হওয়ার কারণ এবং এই ঘটনার সাথে কারা জড়িত তা অনুসন্ধান করার জন্য আমাদের যারা আছেন অফিসার ইনচার্জ এবং আমার পুলিশ সদর দপ্তরে যারা আছেন, জেলা পুলিশ সদর দপ্তরে, তারা কাজ শুরু করে দেয়। এবং আমরা আমাদের যে ইন্টেলিজেন্স আছে এবং আমাদের যে সোর্স আছে, আমরা জানতে পারি যে তার সাথে তার যারা বন্ধু ছিল, যে ছেলেটি নিখোঁজ হয়েছে ফরহাদ হোসেন, তার বন্ধুরা এই ঘটনার সাথে জড়িত। এবং যিনি আজকে আমরা যাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করেছি, তার নাম সুধাংশু রায় এবং নিহত ফরহাদ হোসেন, তারা পরস্পর বন্ধু ছিল এবং তাদের আরো কিছু বন্ধু বান্ধব সহ এলাকায় তারা মাদক সেবন করত। অ্যাকচুয়ালি মাদক আমাদের কাছে এই পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, মাদক সেবনের বিরোধকে কেন্দ্র করেই তাদের মধ্যে এই ঘটনাটি ঘটেছে। এবং আমরা এই বিষয়ে সংবাদ প্রাপ্তির খুব অল্প সময়ের মধ্যেই এই ঘটনার কারণ আমরা শনাক্ত করতে সমর্থ হই এবং আমাদের এই আদিতমারি থানার অফিসার ইনচার্জ এবং আমাদের যারা অন্যান্য কর্মকর্তারা আদিতমারিতে কর্মরত আছে, তারা খুব দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনার সাথে জড়িত আলামত উদ্ধার এবং এই ঘটনার সাথে যে জড়িত সুধাংশু রায় নামক একজন যুবককে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের পর তাকে ঘটনাস্থল তার দেখানোর জন্য আমরা তাকে নিয়ে আসি এবং তার দেখানো মতে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই এবং ঘটনাস্থল থেকে নিহত ফরহাদ হোসেনের লাশ উদ্ধার করতে সক্ষম হই। আমাদের তদন্ত চলছে এই ঘটনার সাথে আরো কারা জড়িত আছে কিনা এই বিষয়ে আমাদের তদন্ত কার্যক্রম চলছে এবং আমরা আশা করি এই ঘটনার সাথে আর যদি কেউ জড়িত থাকে তাকে আমরা অচিরেই গ্রেফতার করতে সক্ষম হব। প্রশ্ন ছিল একটি মহোদয়, যে মাদক সেবনকে কেন্দ্র করে মাদক কি পরিমাণ, কি মাদক, তাদের কি মাদক বেচা বিক্রি না খাওয়া দাওয়ার বিষয়? অ্যাকচুয়ালি তারা একসাথে আমরা যতটুকু জানতে পেরেছি, তারা একসাথেই চলাফেরা করতে, একসাথে তারা মাদক, গাঁজা এবং হোমিওপ্যাথিক কিছু ওষুধ আছে, এইসব ওষুধ তারা সেবন করতো, যার মাধ্যমে নেশার উদ্রেক হয়। হোমিওপ্যাথির কিছু ওষুধ আছে যেই ওষুধগুলা খেলে নেশার উদ্রেক হয়, এইসব ওষুধ তারা একসাথে সেবন করতো। বাহিনী যেহেতু বাংলাদেশে আমরা দেখেছি মূলধারার সেনাবাহিনী আছে, পাশাপাশি বর্ডার গার্ড বিজিবি আছে, বা আমাদের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নর্মাল যে পুলিশ আছেন, এর পাশাপাশি বিএনপির আমলে তৈরি করা হয়েছিল র্যাব। এছাড়াও আমাদের আনসার এবং আরও বিভিন্ন বাহিনী আছে পুলিশের। এর মাঝখানে নতুন পুলিশ বাহিনী গঠন করার দরকার কি, বা কাদের জন্য, বা কেন নতুন করে আবার এই পুলিশ তৈরির সিদ্ধান্ত আসলো? এই মুহূর্তে সারা বিশ্ব, আমরা যারা এই মুহূর্তে, আপনি আমাকে যেখানে দেখছেন, মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলেন, ইন্টারনেট তথ্য প্রযুক্তির একটা যুগ কিন্তু চলছে। তো এই প্রযুক্তিকে ব্যবহার করে একদিকে যেমন ভালো কাজও হচ্ছে, অপরদিকে কিন্তু অনেক ধরনের বড় বড় অপরাধও এই প্রযুক্তির মাধ্যমে কিন্তু ঘটছে। ইতিমধ্যেই এই তথ্য প্রযুক্তিকে ব্যালেন্স করার জন্য এখানে আমাদের সরকারের সাইবার ইউনিট আমরা দেখেছি যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আছে, অনলাইনে যে ধরনের ঘটনাগুলো ঘটে বা অপরাধ ঘটে সেটাকে মনিটরিংয়ের জন্য। বাট তারপরেও কোথাও না কোথাও আসলে যতটুকু এফোর্ট পাওয়া দরকার, লোকবল সংকটের কারণে হোক বা টেকনোলজি বেসিস আইডিয়া কম থাকার কারণে হোক, এতটা কিন্তু হচ্ছে না, আর মূল পুলিশ বাহিনীর উপর চাপ পড়ছে। সেগুলোকে মাথায় রেখেই নিরাপদ সাইবার স্পেস, সাইবার অপরাধ দমন এবং অপপ্রচার ঠেকাতে একটি আলাদা সাইবার পুলিশ ইউনিট গঠনের পরিকল্পনা সরকার করছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী। গতকালকে আপনার মহিলা আসনের সংসদ সদস্য ফরিদুন নাহার লাইলির লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলছেন যে
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিশেষ চক্র, বিশেষভাবে সাম্প্রদায়িক চক্র, যুদ্ধাপরাধী চক্র এবং নানান চক্র ক্রমাগত গুজব ছড়াচ্ছে। এদের একটি বড় অংশ উন্নত বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছে। তারা মূলত ফেসবুক, এক্স, ইউটিউবের মতন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের ও বর্তমান সরকারের বিরুদ্ধে মিথ্যা এবং বিকৃত খবর প্রচার করছে। শেখ হাসিনার সরকার গুজব এবং অপপ্রচার বন্ধে তার সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে বলছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে সরকার এবং রাষ্ট্রবিরোধী প্রোপাগান্ডা, সাম্প্রদায়িক উস্কানি, গুজব প্রতিরোধ, সার্বক্ষণিক সাইবার প্যাট্রোলিং জোরদার করা হয়েছে। গুজব সৃষ্টিকারীদের শনাক্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক প্রচার অব্যাহত রাখা হচ্ছে। গুজব সম্পর্কে তথ্য সংগ্রহীত করে আপনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এই বিশেষ পুলিশ ইউনিট কাজ করবে। এর পাশাপাশি জাতীয় জরুরি সেবা 999 এবং সাইবার সাপোর্ট হেল্পলাইনের মাধ্যমে গুজব সংক্রান্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সুনির্দিষ্ট অভিযোগ এবং তথ্য প্রমাণ সাপেক্ষে ইন্টারপোলের সহযোগিতায় যদি বিদেশ থেকে বসে কেউ সরকার বা রাষ্ট্র নিয়ে প্রোপাগান্ডা চালায় তাহলে তাদের বিরুদ্ধেও শনাক্ত করে আইনের আওতায় অলরেডি আনা হচ্ছে। এমনকি সামনে স্পেশাল টিমটার কাজই হবে এই ডিপার্টমেন্টটাকে হ্যান্ডেল করা। এখন এটা আসলে কতটুকু জরুরি? শতভাগ জরুরি। কেননা এআই এর প্রযুক্তির যুগ আসছে। ডিপ ফেক ভিডিও আমরা যেগুলোকে দেখি হুবহু মানুষের মতনই, কখনো দেখবেন যে ভাই আমারই কোন ভিডিও মার্কেটে দেখা যায়, তাই না? আর দেখেন ভারতের জনপ্রিয় নায়িকা রাশমিকা, তারপর হচ্ছে দীপিকা পাড়ুকোন, আমাদের অনেকেই এগুলোর শিকার হয়েছে। তো সাধারণ মানুষ আসলে হঠাৎ করে দেখলে তো আমরা ভাবি যে না, অন্ধকার জগতে এখানে নানান ঘটনা ঘটে। পলিটিশিয়ান যারা আছেন তাদেরকে নিয়েও ভারতের রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে আমরা বিভিন্ন সময় ট্রোলিং ভিডিও দেখি, বাট এগুলোতে নেগেটিভ ভিডিও কিন্তু অনেক ধরনের আছে। তো সকল কিছু মিলিয়ে ব্যক্তি নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, রাষ্ট্র নিরাপত্তা, এই সকল বিষয়কে মাথায় রেখে এই সাইবার পুলিশ ইউনিট গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন তাদের পোশাক আশাক কেমন হবে না হবে সেটা আসলে এখন স্পষ্ট না। বিষয়টা হয়তো খুব শীঘ্রই আমরা জনসম্মুখে দেখতে পাবো। তা আমি মনে করি এই উদ্যোগটা নেওয়া খুবই দরকার ছিল। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।